So I hope you remember that in the last class we have discussed about Shakespeare. William Shakespeare সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি, কমেডি এবং হিস্টোরিক্যাল প্লেস সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ট্র্যাজেডি বলতে কি বুঝি, কমেডি বলতে কি বুঝি, হিস্টোরিক্যাল প্লেস কি বুঝি, সেইগুলোকে নিয়ে আমরা ব্রিফলি একটা আলোচনা করেছিলাম। আজকে আমরা শেক্সপিয়ারের একটা নতুন নাটক, ট্র্যাজিক নাটক, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। আশা করি একটা কি দুটো ক্লাসে আমরা বা তিনটে ক্লাসে ওটা আমরা শেষ করতে পারবো। সেটা হচ্ছে ম্যাকবেথ। শুনেছি তোমাদের ম্যাকবেথ শুরু হয়েছে বা অনেকের ক্লাসে হয়তো শেষও হয়ে গেছে। তো এই ম্যাকবেথ নাটকটা কি, ফার্স্ট অফ অল আমাকে বলো, এটা ট্র্যাজেডি, কমেডি না হিস্টোরিক্যাল প্লে? হ্যাঁ বলো, বেরগ্রাম বলো। এটা একটা ট্র্যাজেডি না, ট্র্যাজেডি এন্ড পার্শিয়ালি হিস্টোরিক্যাল, একটু ভাষিক বলে, কিন্তু ট্র্যাজেডি। ভেরি গুড, প্লিজ বসে পড়ো। এই নাটকটার মূলত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটা একটি হিস্টোরিক্যাল থ্রিলার। যেমন সিনেমায় থ্রিলার হয়, থ্রিলারে কি হয়, প্রচন্ড অ্যাকশন থাকে। এই যে তোমরা হিন্দি সিনেমা দেখো, বাংলা সিনেমা দেখো, কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখো, সেখানে কি অ্যাকশন প্যাকড, প্রচন্ড দ্রুত একটা সিন থেকে আরেকটা সিনে চলে যাচ্ছে। তো এটা হচ্ছে এই ম্যাকবেথ নাটকের বৈশিষ্ট্য। এটা একটা হিস্টোরিক্যাল থ্রিলার এবং ঘটনার পর ঘটনা দ্রুত চলে আসছে এবং প্রচুর হত্যা, মার্ডার্স রয়েছে। গুণে দেখতে গেলে দেখা যাবে 12টা মার্ডার আছে, 12 মার্ডার্স ইন দিস প্লে। আর কি, আর এমনিতেও ধরে নাও যদি সৈন্য, মৃত সৈন্য বা অন্যান্য যারা মারা যাচ্ছে তাদের কথা বাদ দিলাম, মূল চরিত্রে যারা রয়েছে, যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেই রকম 12টি মৃত্যু এই নাটকে রয়েছে। এবং যেটা তোমাদের বললাম, প্রচুর অ্যাকশন, একটা ঘটনার পর আরেকটা ঘটনা, একটা যুদ্ধর পর আরেকটা মারামারি, আরেকটা যুদ্ধ, আরেকটা সংঘাত, প্রচন্ড কনফ্লিক্টস অ্যান্ড অ্যাকশন প্যাকড এই নাটকটি। এবং নাটকে আরেকটি কি বৈশিষ্ট্য আছে, প্রচুর রহস্য রয়েছে, ইলিউশনস, মিস্ট্রিজ, সুপারন্যাচুরাল থিংস, যেগুলো বাস্তব জীবনে আমরা কোনোদিন ভাবতে পারি না, সেরকম অলৌকিক কিছু ঘটনা ঘটছে এই নাটকে। এবং সেই জিনিসগুলো তোমরা ক্রমান্বয়ে, তোমরা নিশ্চয়ই পড়েছো, সেগুলো দেখতে পাবে। সেখানে ম্যাজিকের মতন ঘটনা ঘটছে, অভূতপূর্ব কিছু কিছু দূরদর্শী মানুষ কিছু কথা বলছে, সেগুলো আবার সত্যি হয়ে যাচ্ছে। খুব রহস্যে ঢাকা কিছু চরিত্র আছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না। এবং যত নাটকটির দিকে এগোচ্ছি তত আরো রহস্য ঘনীভূত হচ্ছে তাদেরকে নিয়ে। চরিত্রগুলো কোন দিকে এগোবে, এটা করবে না ওটা করবে, এই ধরনের চয়েসেস এর সামনে আসছি। তো এই ধরনের অনেক ইলিউশন। এই নাটকটি যেমন একটি হিস্টোরিক্যাল থ্রিলার, যদি নাটকটির বৈশিষ্ট্য বলতে হয়, যেমন তুমি লিখছো হিস্টোরিক্যাল থ্রিলার, ঠিক সেরকম তুমি এটাকে বলতে পারো a play of illusions, a play of mysteries। এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, এই নাটকে কি আছে? তৃতীয় পয়েন্ট, এই নাটকে প্রচুর সাইকোলজিক্যাল স্টাডি তুমি করতে পারবে। সাইকোলজিক্যাল, মনের ভেতরে কি চলছে, ম্যাকবেথের মনে কি চলছে, লেডি ম্যাকবেথের মনে কি চলছে, ব্যাংকোর মনে কি চলছে, ম্যাকডাফের মনে কি চলছে, ডাঙ্কনের মনে কি চলছে, সবার মনের ভেতরকার যে জটিলতাগুলো, তার যে রহস্য, সেইটাই নাটকে খুব ইন্টারেস্টিংলি পোর্ট্রে করা হয়েছে, দেখানো হয়েছে। সাইকোলজিক্যাল ব্যাপার, অর্থাৎ হিস্টোরিক্যাল থ্রিলার, ইলিউশনস
মায়া, মিস্ট্রি, আর কি মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল, মনের ভেতরে কি হচ্ছে, শুধু ঘটনা নয়, ম্যাকবেথের মনের ভেতরে কি হচ্ছে, ব্যাংকোর মনের ভেতরে কি হচ্ছে, এই সবগুলো আমরা ওখানে পাচ্ছি। আরেকটা কি পাচ্ছি, আইডিয়াস, ডিফারেন্ট থিমস, রাজার হত্যা থেকে রাজত্ব, বন্ধুর হত্যা, হ্যাঁ, তারপরে তার স্ত্রীর মৃত্যু, এইরকম বিভিন্ন আইডিয়াস প্লে করছে এখানে আমরা দেখতে পাই, এবং সেগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মূল চরিত্র কিভাবে কোন দিকে এগোচ্ছে সেটা। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যে প্লে অফ ইলিউশনস, মিস্ট্রির ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো, যদি নাটকটা পড়ে থাকো, যদি নাটকটা সম্পর্কে কিছু ধারণা হয়ে থাকে, তাহলে সেখানে তোমরা দেখেছো যে পুরো জঙ্গলটাও নড়ে চড়ে বসছে, উঠে চলে আসছে, দ্য বার্নাম উড, সেই জিনিসটাও রয়েছে। মানে প্রচুর ম্যাজিক্যাল জিনিস রয়েছে, আইডিয়াস রয়েছে, থিমস রয়েছে। আরেকটা কি রয়েছে, রাজনীতি আর ক্ষমতার লড়াই। এই নাটকটার মধ্যে পলিটিক্যাল পাওয়ারের কথাবার্তা আছে। রাজা কে হবে, কে ক্ষমতা দখল করবে, কে শক্তিশালী হবে, এবং তার জন্যই কিন্তু এই যুদ্ধগুলো চলে যাচ্ছে। ডাঙ্কান থেকে শুরু করে, ম্যাকবেথ থেকে শুরু করে, ম্যাকডাফ থেকে শুরু করে, ম্যালকম থেকে শুরু করে, ইভেন ব্যাংকোর প্রশ্নের মধ্যেও রয়েছে কে থাকবে ক্ষমতায়, কে হবে রাজা। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার একটা অসাধারণ প্রেক্ষাপট, একটা নাটক আমরা এখানে পাচ্ছি। আর কি পাচ্ছি, দুর্ঘটনা, ট্র্যাজেডি, দুঃসময়, একটা ভয়াবহ দুঃসময়। তাহলে এই নাটকটাই মূলত এই 6 ধরনের জিনিস আমরা পেতে পারি। একটা ঐতিহাসিক রহস্য থ্রিলার, প্লে অফ ইলিউশনস, মিস্ট্রি, সাইকোলজিক্যাল স্টাডি, বিভিন্ন আইডিয়া এবং থিমস এর উপর কাজ হচ্ছে, পলিটিক্যাল পাওয়ার, আর হচ্ছে 6 নম্বর হচ্ছে ট্র্যাজেডি। এই 6টা জিনিস তার মূল বিষয়বস্তু। তোমাকে যদি নাটকের মূল্যায়ন করতে বলা হয়, তাহলে তুমি এই 6টা জিনিস কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। কি 6টা জিনিস কে বলবে, আমি আলোচনা করে নিয়েছি। 6টা জিনিস আমি যেটা বললাম, কে বলবে? 6 things that you are seeing in Macbeth. হাত তোলো। আমি বললাম 6টা জিনিস। নিমপিট বলবে? নিমপিট, শ্রীরামপুর গার্লস, শ্রীরামপুর গার্লস, আমি এক্ষুনি বললাম 6টা জিনিস। কে বলতে পারবে? চেষ্টা করো, একটা দুটো বললেও হবে। ঠিক আছে, বেরগ্রাম থেকে আমরা একটা শুনি, বা দুটো, যে কটা বলতে পারি। ইয়েস, বেরগ্রাম। কোশ্চেনটা আরেকবার রিপিট করবেন? আমি যে এই নাটকের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বললাম, যে 6টা মূল বিষয় আমরা এই নাটকে পাচ্ছি, সেই 6টা মূল বিষয় কি কি। আমরা বেরগ্রাম হাত তুলেছে, শোনো, তারপরে নিশ্চয়ই শ্রীরামপুরের কাছে শুনবো। বেরগ্রাম বল। At first tragedy and second is বলো magical, second magical. কি কি কি? একটা তো তুমি বললে ট্র্যাজেডি, মানে খুব দুঃসময়, দুর্ঘটনা, হ্যাঁ, অসময়, এইসবের ছবি আমরা এই নাটকে পাচ্ছি, এবং আমরা জানিও এটা একটা ট্র্যাজিক নাটক। এটা 1 নম্বর। 2 নম্বর কি বললে? 2 নম্বর একটা জাদু কাহিনী সম্পর্কে নাটকে আমরা জানতে পারবো। কি 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 সম্পর্কে? ম্যাজিক, হ্যাঁ, মিস্ট্রি, ম্যাজিক, রহস্য, ম্যাজিক, এই সব জিনিসপত্র আমরা এই নাটকের মধ্যে পাবো। মিস্টিরিয়াস থিংস, ম্যাজিক্যাল থিংস, ইলুশনস, মায়া, এই সবগুলো পাবো। এই আছে, এই নেই, এই দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না, এগুলো। সুপারন্যাচুরালিজম। আচ্ছা, শ্রীরামপুর উইল ওয়েট, বেরগ্রাম শেষ করুক, থার্ডটা বলুক, তারপরে তোমার কাছে যাব। বেরগ্রাম থার্ড। দ্বিতীয়ত রাজনৈতিক ক্ষমতা নিয়ে টানাটানি। রাইট, বসে পড়ো। রাজনৈতিক, পলিটিক্যাল পাওয়ার প্লে এখানে পেয়েছি। রাজনৈতিক বিভিন্ন রকমের ক্ষমতার দখল করা, ক্ষমতা নেওয়া, এইটা পাচ্ছি। হ্যাঁ, শ্রীরামপুর গার্লস কি বলছিলে বলো?
শ্রীরামপুর গার্লস, বলো। Yes, sir. বলো। Supernaturalism. হ্যাঁ, এই যে সুপার ন্যাচুরাল এলিমেন্টস, এটা আমরা ওই মিস্ট্রি ইলিউশনের মধ্যে ওটা নিতে পারি। যে The betrayal. বিট্রেয়াল, অফকোর্স বিট্রেয়াল, বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, রাজার সাথে বিশ্বাসঘাতকতা, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা, হ্যাঁ, ইভেন দেখা যায় হয়তো স্ত্রী স্বামীর মধ্যেও একটা বিশ্বাসঘাতকতা রয়েছে হয়তো অন্যরকম, সেটা আরো একটু গভীর ভাবে আলোচনা করলে চলে। বিট্রেয়াল, সবাই। The jealousy and revenge. জেলেসি, ওয়াই ডু ইউ সে জেলেসি? জেলেসি, রিভেঞ্জ আছে, জেলেসি কেন বলছো? কে কার প্রতি জেলাস? মানে এই যে Jealousy নয়, ঠিক ওভার অ্যাম্বিশিয়াস ছিল, এইটাকে যদি আমরা ওভার জেলাসও ছিল, তুমি ঠিক বলেছো, জেলাসও ছিল। কারণ কি বলতো, যখন ম্যাকবেথ জানতে পারছে যে ব্যাংকোর ছেলেরা রাজা হবে, ওর ছেলে রাজা হবে না, এটা জানতে পারছে, তখন জেলাস হচ্ছে কি হচ্ছে না? Yes, sir, he was. হ্যাঁ, জেলাসিও আছে। এন্ড অফ কোর্স তুমি যেটা বললে, ওভার অ্যাম্বিশিয়াস, প্রচন্ড Yes, sir. অ্যাম্বিশন রয়েছে। ভেরি গুড, খুব ভালো, দ্যাটস Thank গ্রেট। you, sir. বসে পড়ো। আর কেউ কিছু বলবে? আর কি পয়েন্টস বলেছি? স্যার এছাড়াও হচ্ছে মার্ডার্স প্রচুর। হ্যাঁ, প্রচুর অ্যাকশন, ডেফিনেটলি। কোন স্কুল বললো এটা দেখি? শিবপুর এসএসপিএস বিদ্যালয়ে। শিবপুর এসএসপিএস, অ্যাকশনস, এবং এই অ্যাকশনস এর মধ্যে যুদ্ধ, মার্ডার, হ্যাঁ, মারামারি, লড়াই, এই সব রয়েছে। প্রচন্ড থ্রিলার মতন অ্যাকশন প্যাকড মার্ডার্স রয়েছে। ভেরি গুড, ওয়েল ডান, খুব ভালো। আর কোনো পয়েন্ট কেউ অ্যাড করবে? সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি বলেছি আরেকটা। স্যার বলছি কোনো আইডিয়া বা ইমাজিনেশন, মানে কার মাথায় কি কি চলছে? হ্যাঁ, ওই যে সাইকোলজিক্যাল, আমি জানছি সাইকোলজিক্যাল যে মনস্তাত্ত্বিক অবস্থান, তাদের মস্তিষ্কে কি চলছে, ম্যাকবেথের মস্তিষ্কে কি চলছে, হ্যাঁ, ম্যাকডাফের মস্তিষ্কে কি চলছে, ব্যাংকোর মস্তিষ্কে কি চলছে, এই জিনিসগুলো আমরা পাই। ভেরি গুড, খুব ভালো। এবার আমরা নেক্সট জিনিস দেখছি যে শেক্সপিয়ার মূলত কি বলতো, শেক্সপিয়ার হচ্ছে একজন নাট্যকার, মানে হি ইজ নট এ হিস্টোরিয়ান, সেজন্য হিস্ট্রি থেকে জিনিসপত্র নিচ্ছে। দাঁড়াও, আমার এখানে প্রচন্ড শব্দ হচ্ছে। অনিরুদ্ধ, 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 দরজাটা লাগে, দরজাটা লাগে, একটু আওয়াজ কম করতে বলো, টেনে দাও, টেনে দাও। সরি 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 সরি। তো এই যে কি বলছিলাম, যে শেক্সপিয়ার কিন্তু প্লে রাইট, নাট্যকার, হিস্টোরিয়ান নয়, ঐতিহাসিক নয়। সেই জন্য কি করছেন, তিনি ইতিহাস থেকে অনেকগুলো জিনিস নিয়ে তারপর নাটক করছেন। দেখা যাচ্ছে এই 11th সেঞ্চুরি স্কটল্যান্ডে প্রচুর সেই সময় কিন্তু যুদ্ধ হচ্ছে, এবং পরিবারে পরিবারে লড়াই, ক্ষমতার লড়াই, হ্যাঁ, এবং অনেক রাজনৈতিক হত্যা ইত্যাদি, মানে যেটা রিভেঞ্জ কিলিংস, হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা, এগুলো করা হচ্ছে। সত্যিকারের একটা ম্যাকবেথ চরিত্র ছিল কত সালে? প্রায় 1005 সালে। আর শেক্সপিয়ার এই নাটকটা কবে লিখেছে, কে বলতে পারবে? শেক্সপিয়ার কবে লিখছে এই নাটকটি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, 1606 সালে, 1606, 1606 সালে। লিখে রাখো, এই ছোট ছোট নোটস গুলো লিখে রাখো, এখন না কাজে লাগলেও পরে যদি ইংরেজি অনার্স নিয়ে পড়ো তখন তোমাদের এগুলো কাজে লাগবে, তখন তোমাকে ম্যাকবেথ পড়তেই হবে, শেক্সপিয়ার পড়তে হবে। তো সত্যিকারের একজন ম্যাকবেথ ছিল 1005 সালে, এবং তার বাবাকে হত্যা করা হয়। সেই সময়কার স্কটল্যান্ডের যে রাজা ছিলেন, সেই স্কটল্যান্ডের রাজার কন্যাকে বিয়ে করেছিল। তার অবশ্য নাম আমরা পাই না, খুব রহস্যজনক ভাবে এই নাটকটাই দেখো যে
রানী তার কিন্তু নাম নেই, এইটা আমার কাছে খুব রহস্যপূর্ণ ছিল। এবং আমি যখন এটা নিয়ে একটা পেপার লিখতে শুরু করি তখন আমি ভাবতে থাকি যে কেন শেক্সপিয়ার সবাইকে নাম দিয়েছে কিন্তু রানীকে কেন নাম দেয়নি, কেন তাকে লেডি ম্যাকবেথ বলা হচ্ছে। তুমি অন্য নাটকগুলোতে দেখবে অনেক নাম আছে, পোর্শিয়া আছে, ওফেলিয়া আছে, অন্যান্য নাটকে তুমি যখন দেখবে মহিলা চরিত্রের নাম আছে, কিন্তু এখানে ইভেন ম্যাকডাফের স্ত্রীর নামও নেই, লেডি ম্যাকডাফ, এবং এখানে ম্যাকবেথের স্ত্রীরও নাম নেই, লেডি ম্যাকবেথ বলে এখানে চিহ্নিত করা। তো আমার কাছে খুব একটা রহস্যের জিনিস হয়েছিল, সেটা নিয়ে পরে আবার হয়তো আলোচনা করব যখন লেডি ম্যাকবেথের চরিত্র নিয়ে আমরা একটু নাটকটা নিয়ে আরো একটু গভীরভাবে আলোচনা করব। আমি যেটা এখন বলছিলাম যে যে এই যে নাটকটি, এই নাটকটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং সত্যিকারের ম্যাকবেথ 1005 সাল থেকে প্রায় 17 বছর ও কিন্তু রাজত্ব করে। এবং ম্যাকবেথের সময়কালে ডাঙ্কন বলেও কিন্তু একটা রাজা ছিল, এবং ডাঙ্কনের মৃত্যু হয়, এক কোথাও বলা হয় তাকে হত্যা করা হয়, কোথাও বলা হয় তিনি যুদ্ধে মৃত্যু হয়েছে। এবং সেই সময়কার মানে শেক্সপিয়ারের সময়কালের, ওই সময়কালের বা তার একটু আগের ঐতিহাসিক ঘটনার একটা পঞ্জীকরণ করা হয়, একটা লেখা হয়, এবং যিনি লেখেন তার নাম হচ্ছে রাফেল হলিনশেড বলে একজন ভদ্রলোক লেখেন, না তাকে বলা হয় হলিনশেড ক্রনিকলস। এই হলিনশেড ক্রনিকলসে এদের কথা কিন্তু লেখা আছে, ডাঙ্কনের কথা, ম্যাকবেথের কথা, তখনকার রাজাদের কথা, সেই সময়কার ইতিহাস, ছোট ছোট করে অল্প অল্প তাদের তথ্য ওখান থেকে পাওয়া যায়। তো বলা হয় শেক্সপিয়ার নাকি ওইখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে তারপর নাটকটি নির্মাণ করেছিলেন। এবং ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হয়, ওটা প্রায় 1040 সালে এইরকম সময়। এবং দেখা যায় যে ডাঙ্কনের এক সন্তান ম্যালকম নাম ছিল, সে কিন্তু 1054 সালে স্কটল্যান্ড আক্রমণ করে এবং ম্যাকবেথের মৃত্যু হয় প্রায় 1057 সালে, এবং সেটাও নাকি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয়। এরকম ঐতিহাসিক কিছু তথ্য আমরা পাই, এবং বলা হয় যে ম্যাকবেথের নাকি কবর ওই আছে এখন সেরকম। তার মানে ম্যাকবেথ চরিত্রটি হচ্ছে ঐতিহাসিক চরিত্র, কিন্তু শেক্সপিয়ার তাতে কল্পনা যুক্ত করে নাটকটি যখন নির্মাণ করছেন সত্যিকারের ম্যাকবেথের গল্পটাই তুলে ধরছেন না, তাহলে তো হিস্টোরিক্যাল প্লে হয়ে যেত। তার মধ্যে অনেক কল্পনার জিনিস তিনি অ্যাড করছেন। এবং শেক্সপিয়ারের সময়কালে ইংল্যান্ডের সেই সময় রাজা ছিল কিং জেমস, মানে কুইন এলিজাবেথ চলে যাওয়ার পর কিং জেমস সেখানকার রাজা ছিল। অনেকে বলেন যে এই কিং জেমস হচ্ছে ওই ব্যাংকোর বংশধর, যে ব্যাংকো তুমি নাটকে দেখছো, ম্যাকবেথের বন্ধু ব্যাংকো, সেই ব্যাংকোর মানে তার বংশধর হচ্ছে কিং জেমস, এরকম ধারণা করা হয়। এবং সেই জন্য ব্যাংকোর চরিত্রটাকে খুব সুন্দরভাবে শেক্সপিয়ার করছে, কারণ কিং জেমসের সময়কালে এই নাটকটি হচ্ছে 1606 সাল, আর কিং জেমস হয়েছে রাজা 1603 সাল। তাহলে এই কিং জেমস কি করছে, এই নাটক দেখছে নিশ্চয়, সেই জন্য ওই ব্যাংকোর চরিত্রটার মধ্যে, যেটা হলিনশেডেও কিন্তু ব্যাংকোর একটা মেনশন বোধ হয় আছে, কিন্তু ব্যাংকোটা অনেকেই বলে যে আবার কাল্পনিক চরিত্র। এবং ব্যাংকোর মৃত্যুটাও আমরা এই ম্যাকবেথ নাটকে দেখি যে ব্যাংকোর মৃত্যু হচ্ছে, এবং ব্যাংকোকে মার্ডারার্সরা, ম্যাকবেথ পাঠাচ্ছে মার্ডারার্সরা, তারা গিয়ে ব্যাংকোকে মারছে। এইটা খুব ইন্টারেস্টিং, এটা একটা ঐতিহাসিক ঘটনা। তার মানে
আরো নাটকে, এই যে নাটকের যে বিভিন্ন জিনিসগুলো তুমি যদি জানতে পারো, তোমার নাটকটা পড়তে আরো ভালো লাগবে। আবার আরেকটা মূল জিনিস যেটা তোমরা খুবই, যেটা সুপার ন্যাচুরাল এলিমেন্টস, শ্রীরামপুর বললো সুপার ন্যাচুরাল এলিমেন্টস, এবং তার মধ্যে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? উইচেস। এবং দেখা যায় যে এই কিং জেমসের কিন্তু উইচক্রাফট সম্পর্কে একটা প্রচন্ড আগ্রহ ছিল। বলা হয় তিনি নাকি একটি বইও রচনা করেছিলেন উইচক্রাফট নিয়ে, মানে উইচক্রাফটের বিভিন্ন মন্ত্র, তাদের বিভিন্ন রিচুয়ালস, সেইগুলো দিয়ে তিনি একটি বই রচনা করেছিলেন। এবং কিং জেমস যখন অক্সফোর্ডে গিয়েছিলেন, তখন নাকি তাকে উইচেসরা নাকি তাকে অ্যাড্রেস করে ব্যাংকোর ডিসেন্ডেন্ট হিসেবে, ব্যাংকোর সন্তান সন্ততি হিসেবে তাকে তাকে ইয়ে করা হয়। তো এই উইচেস, এই উইচ ক্রাফট, এটা এই উইচ সম্পর্কে এলিজাবেথন পিরিয়ড, মানে কুইন এলিজাবেথের সময়কালে প্রচুর আগ্রহ ছিল। এই উইচ কারা? আমরা সাধারণত উইচকে ডাইনি হিসেবে বাংলায় অনুবাদ করে থাকি, কিন্তু এই ডাইনি বা মানে যে ধরনের ডাইনি বিদ্যা, মানে যে ক্ষমতা, সেটা খুবই নেগেটিভ হিসেবে দেখানো হয়। এবং উইচক্রাফটও কিন্তু ইউরোপে নেগেটিভ একটা তার কনোটেশন ছিল, নেগেটিভ, মানে যারা তারা হত্যা করছে, তারা মানুষকে, উইচেসরা অনেক রকম ইয়ে করছে। কি করছে? তারা ভবিষ্যৎবাণী করছে, তারা কি করছে, সবসময় রাত্রিবেলা অন্ধকারে তারা দর্শন দিচ্ছে, মানে কুয়াশার মধ্যে, ধোঁয়া ধুলোর মধ্যে তাদের দেখা যাচ্ছে, মানে দিনের বেলা দেখা গেলেও তাদের ধোঁয়া ধুলোর মধ্যে দেখা যাচ্ছে, এবং তারাই যেন কুয়াশা সৃষ্টি করছে, অন্ধকার সৃষ্টি করছে। এবং তারা আরো কি করছে? বিভিন্ন পশু পাখিকে মারছে, অ্যানিমালস। দেখবে তোমরা যদি অরিজিনাল ম্যাকবেথ পড়ো, তোমাদের টেক্সটে কতটা আছে আমি সেভাবে ডিটেলসটা দেখিনি, কিন্তু সেখানে যেটা রয়েছে, সেখানে এই ফ্রগস, তারপরে বুলস, এদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করছে তারা একটা ম্যাজিক্যাল পোশন তৈরি করার জন্য। এমন একটা লিকুইড তৈরি করছে, এমন একটা পানীয় তৈরি করছে, যার মধ্যে এই বিভিন্ন পশু পাখির অঙ্গ প্রত্যঙ্গের টুকরোগুলো মেশানো হচ্ছে। তাদের সঙ্গে যারা দুর্ব্যবহার করে, বা তাদের সঙ্গে যদি তারা, মানে তাদের যদি ভালো না লাগে, তাদের ধ্বংসের জন্য তারা চেষ্টা করে, এবং তাদের কাছে অনেক ক্ষমতা থাকছে। আমরা সেটাও একটা জায়গায় ম্যাকবেথে পাই, যেখানে উইচেসরা একজন সেলার, একজন নাবিককে, কারণ তার নাবিকের স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার করেছে, সে নাবিককে মানে ভীষণ ভাবে অত্যাচার করছে, সমুদ্রের মধ্যে রয়েছে, ঝড় তুলে দিচ্ছে, হ্যাঁ, নৌকো ডুবিয়ে দিচ্ছে, এই রকম পরিবেশ তৈরি করছে। তো এই উইচেসদের এইভাবে পোর্ট্রে করা হয়েছে এই এই ইয়েতে, আমাদের এই ম্যাকবেথ নাটকে। তাহলে আমরা এই প্রেক্ষাপটটা জানলাম যে শেক্সপিয়ার কোথা থেকে এই এলিমেন্টস গুলো পেয়েছে, কোথা থেকে এই জিনিসগুলো পেয়ে এই নাটকটার মধ্যে ঢুকিয়ে এই নাটকটাকে এত মজার, এত আনন্দের। ম্যাকবেথ আমার খুব প্রিয় নাটক, এবং ম্যাকবেথের যে ঘটনা বহুলতা, সেগুলো আমাকে খুব আকর্ষণ করে। এবার তোমাদের আমি করব কি, তোমাদের আমি একটা ম্যাকবেথের ছোট্ট ভিডিও দেখাবো, কার্টুন ভিডিও। আমি এমনি সময় হয়তো অরিজিনাল যারা ম্যাকবেথের সিনেমা হয়েছে, ম্যাকবেথের কার্টুন হয়েছে, ম্যাকবেথের বিভিন্ন রকমের প্রজেক্ট হয়েছে। এখন কলকাতায় 3টে নাটকের দল ম্যাকবেথ নাটক করছে। একটা নাটকের দলে শুধু মহিলা আছে যারা ম্যাকবেথ নাটকটি করছে। বিদেশেও এরকম বহু নাটক হয়েছে যেখানে শুধু মহিলারা পুরো ম্যাকবেথ নাটক করছিল। আমি একটি বক্তৃতা শুনছিলাম হার্ভার্ড ইউনিভার্সিটিতে, একজন ইংরেজির প্রফেসর, উনি বলছিলেন যে কিভাবে মহিলা চরিত্রের মধ্যে দিয়ে সমস্ত নাটকটি হচ্ছে। এবং আমাদের বাংলায় যেরকম বললাম 3টি দল এখন ম্যাকবেথ করছে। কৌশিক সেনের একটি দল,
শান্তনু দাস বলে আমার এক বন্ধু আছে, তার একটি দল, আর আরেকটি কসবা অর্ঘ মনীষ মিত্র বলে একজন আছে, তার দল। কলকাতায় আসলে যদি সুযোগ হয় তোমরা নিশ্চয়ই ম্যাকবেথ নাটকটি দেখবে। খুব ভালো, বিভিন্ন রকম ভাবে তারা ইন্টারপ্রেট করছে এবং এগুলো তো দেখার জিনিস, পড়ার জিনিস তো নয়। আমরা পরে এগুলো পড়ছি, আগে তো তখন শেক্সপিয়ার এগুলো লিখতো নাটকগুলো দেখার জন্য। তো তোমাদের আমি একটা খুব সিম্পল একটা কার্টুন দেখাচ্ছি, যে কার্টুনে মধ্যে দিয়ে ম্যাকবেথের পুরো গল্পটা তোমরা জানতে পারবে। এবং জানার পর আমরা কি করব, আমরা তারপরে তোমাদের সঙ্গে এবার সিন ওয়াইজ, তোমাদের বইতে তোমরা নিশ্চয়ই জানো এই চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব যারা এই গল্পগুলো লিখেছে, তারা অরিজিনাল ফোলিও, মানে আসলে কি হয়েছিল, শেক্সপিয়ার যখন নাটক লিখেছে তার লেখা সেই নাটকগুলো মানে তার হাতের লেখা পাওয়া যায়। কি পাওয়া গেছে, ধরে নাও তুমি একটা নাটকে মানে শেক্সপিয়ারের সাথে একটা নাটক করেছিলে এবং তোমার কাছে একটা স্ক্রিপ্ট ছিল, এবং সেই স্ক্রিপ্টটা থেকে তৈরি হয় ফোলিও বলে একটা জিনিস, মানে সংগ্রহ করা হয়, এবং সেই ফোলিওগুলো থেকে তার শুদ্ধিকরণ করে আমরা তারপরে শেক্সপিয়ারের নাটকগুলো পাই। আর এই তোমরা যেটা পড়ছো সেটা হচ্ছে চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্ব সেই নাটকগুলোকে গল্পাকারে, গল্পের মতন করে সহজ করে তোমাদের কাছে এটা দিয়েছে। এগুলো চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্বের খুব বড় একটা কাজ, চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্বের, এবং তোমরা সেইটাই তোমরা বুঝছো। এই যে সমস্ত নাটকগুলো হচ্ছে চার্লস ল্যাম্ব এবং ম্যারি ল্যাম্বের ওই শেক্সপিয়ারের অরিজিনাল নাটকগুলোর সহজ করে লেখা, ইংরেজিতে গল্পাকারে লেখা, এবং কিছু কিছু অংশ হুবহু শেক্সপিয়ারের মতন আছে। কারণ আমি ওখানে দেখছিলাম তোমাদের ম্যাকবেথে ওইখানে যে লাইনটা আছে, ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ এন্ড ফিল দি এয়ার, এই যে লাইনটা আছে, এই লাইনটা অরিজিনাল শেক্সপিয়ার, এবং সেখানে নাটকে উইচেসরা একসাথে ফার্স্ট সিনে এই লাইনটা রয়েছে। তো এইরকম কিছু কিছু লাইনস হুবহু ওখান থেকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এখন তোমরা কার্টুনটি দেখবে, কার্টুনটি দেখার পর আজকে বোধহয় সময় হবে না, আমরা নেক্সট দিন থেকে এই নাটকটার এবার আলোচনা করব, বিভিন্ন চরিত্র, ঘটনা, প্রথমে কি হলো তারপরে কি হলো, ক্রমান্বয়ে আমরা সেগুলোকে আলোচনা করে একটা রিভিশন করে তারপর ছোটখাটো কিছু প্রশ্নোত্তর করে শেক্সপিয়ারের ম্যাকবেথটা একেবারে নিজের মস্তিষ্কে আমরা সবাই ঢুকিয়ে নেব। ঠিক আছে, তাহলে তোমরা রেডি দেখবে বলে? ভেরি গুড, মন দিয়ে দেখো, নেক্সট দিনে we will start seeing it. Okay, next day we will discuss. তোমাদের ওখানে ভিডিও ঠিকঠাক দেখা যায়? আমার মাঝে মধ্যে সন্দেহ হয় ঠিকঠাক দেখা যায় কিনা, নেটওয়ার্কিং এর যা সমস্যা। দেখা যায়? তোমরা দেখতে পাও ঠিকঠাক? হ্যাঁ স্যার, দেখতে পাই আমরা সবাই। হ্যাঁ স্যার, দেখা যায়। Very good, thank you. So please now see this. Macbeth is a tragedy written by William Shakespeare in 1605 or 1606 for King James I and his brother-in-law King Christian of Denmark. The play tells the story of Macbeth, a power-hungry Scottish general who, spurred on by his ambitious wife, will do anything to become king. Macbeth remains one of Shakespeare's most read and adapted plays and is widely acknowledged as one of the great tragedies of the English literary canon. At the start of the play, King Duncan of Scotland meets a captain returning from the war with Norway. The captain informs Duncan of the bravery demonstrated by two Scottish generals, Macbeth and Banquo. Duncan is impressed and decides to give Macbeth a more noble title, Thane of Cawdor. At the same time, three witches called the Weird Sisters appear to Macbeth and Banquo on their way home from battle. They hail Macbeth as Thane of Glamis, which is his current title, Thane of Cawdor, and King hereafter. Disturbed by their prophecies, Macbeth asks the witches to say more,
but they disappear. Soon after, two noblemen arrive with news of the king's decision to make Macbeth Thane of Cawdor, just as the witches predicted. This news frightens Macbeth, who immediately feels a desire to kill Duncan and seize the kingship for himself, fulfilling the witch's prophecy. Meanwhile, Macbeth's wife, Lady Macbeth, receives a letter from her husband describing these events, then learns that the king plans to visit them at their home. She immediately devises a plan to kill the king so that Macbeth can ascend to the throne, but she worries that he won't have the courage to actually commit the murder. Macbeth soon arrives, followed by King Duncan, and Lady Macbeth tells her husband exactly how they will murder the king that night. Macbeth is astonished by her cruelty, but resigns to follow through with her plan. That evening, Macbeth drugs the king's guards, creeps into his chamber, and stabs Duncan. Before and after the murder, Macbeth hallucinates and hears voices saying, "Macbeth shall sleep no more." Lady Macbeth is upset to learn that her husband was too frightened to follow through with their plan to frame the king's guards. So she returns to Duncan's chamber to do it herself. While Macbeth is racked with guilt over his actions, his wife claims to feel no shame, literally washing her hands of the incident. In the morning, another nobleman called Macduff arrives with Duncan's sons, Malcolm and Donalbain, to find the king dead. Macbeth and Lady Macbeth feign shock, and Macbeth slays the king's bodyguards, blaming them for the incident. Fearing for their lives, Malcolm and Donalbain flee Scotland for England and Ireland, paving the way for Macbeth to take the throne. Macbeth is made king, but his friend Banquo worries that Macbeth may have killed Duncan to steal the throne. Macbeth, in turn, worries that Banquo may try to steal the throne for himself or for his son Fleance. Macbeth decides to hire mercenaries to kill them both, but that night at a banquet, the mercenaries inform him that while they managed to kill Banquo, Fleance got away. Later, Macbeth is alarmed to see Banquo's ghost sitting in Macbeth's seat at the banquet table. Since Macbeth is the only one who can see his former friend's ghost, he worries he's going mad and vows to return to the Weird Sisters. Macbeth asks the sisters what will happen in the future. The witches answer him by summoning 3 apparitions. One that warns Macbeth to beware of Macduff. Another that tells him, "None of woman born shall harm Macbeth." And another that says Macbeth will not be vanquished until the forest around his castle rises against him. Macbeth is relieved, since he figures that nothing can move a forest. Relieved, that is, until he asks the witches if Banquo's sons will ever rule Scotland, and they show him a procession of kings that indeed includes descendants of Banquo. Disturbed by the witch's first prediction, Macbeth decides to kill Macduff and his family in case they pose a threat. Meanwhile, a lady-in-waiting summons a doctor to observe Lady Macbeth, who has begun to sleepwalk and hallucinate. Apparently driven mad by her part in Duncan's murder, she imagines a spot of blood on her hand that will not come out, no matter how much she scrubs it. Macduff learns that his family has been murdered by Macbeth, and together with Malcolm and the English army, makes plans to seize the throne. Disguised, Macduff, Malcolm, and his army charge the castle. Macbeth learns of the approaching army, but remains sure that the witch's prophecies will protect him. In fact, Macbeth is so mad with power that even when he is told Lady Macbeth has died, he barely reacts, obsessed with defending his throne. Soon, a servant tells Macbeth that he saw the forest moving towards the castle. Shocked, but finally accepting the threat as real, Macbeth prepares for a fight.
Finding Macbeth, Macduff engages him in a duel. But Macbeth is sure he cannot lose since he can only fall to one not born of woman. His confidence is shaken, however, when Macduff informs him that he was from his mother's womb untimely ripped. Ultimately, the witch's prophecies are fulfilled when Macduff slays Macbeth and seizes control of the country. Malcolm vows to take the throne and restore order to Scotland. Okay, so this was a brief পুরো গল্পটা একেবারে পুরো গল্পটা তোমরা ছোট্ট প্রায় 5 মিনিটের মধ্যে পুরোটা দেখে নিলে। সবাই বুঝলে কিনা জানি না। আমি নেক্সট দিন, আজকে সময় হয়ে গেছে, নেক্সট দিন কিন্তু এবার তোমাদের গল্পের ধারাবাহিকতা, কোথা থেকে গল্পটা শুরু হচ্ছে, তারপর কি হচ্ছে তোমাদের কাছ থেকে শুনবো। আর যদি পারি কিছু ভালো ভালো গ্লিমসেস, যেমন বিখ্যাত যেসব ম্যাকবেথের উপর ফিল্ম হয়েছে, নাটক হয়েছে, তাদের যদি কোনো অংশ তোমাদের দেখাতে পারি তাহলে সেটা দেখাবো। আমি জানি না পারবো কিনা, বাট আই ট্রাই টু শো ইউ। ওকে, আর এখন যে পর্যন্ত আমি তোমাদের আজকে বললাম যে ম্যাকবেথের তৈরি করার ইতিহাসটা, আশা করি তোমরা সেটা বুঝেছো। সে বিষয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। সব বুঝেছো তোমরা? ওকে, ওকে দেন, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই।